আমার চ্যানেল অরবাইটাল। তাহলে আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? তোমাদের মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইভলিউশন এন্ড অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিব্যক্তি অভিযোজন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং সমস্ত কনসেপ্টকে আমরা ভালো করে আয়ত্ত করে নেব। ফার্স্টে বলা হচ্ছে ইভলিউশন বা অভিব্যক্তি শব্দের অর্থ কি। ইভলিউশন মানে কি? ইভলিউশন মানে অভিব্যক্তি। ইভলিউশন মানে অভিব্যক্তি। ইভলিউশন মানে তাহলে কি বললাম? ইভলিউশন মানে অভিব্যক্তি, অর্থাৎ অভিব্যক্তি। আচ্ছা, অ্যাডাপ্টেশন মানে হলো অভিযোজন। আচ্ছা, ফার্স্টে আমরা জেনে নেব যে ইভলিউশন বা অভিব্যক্তি বলছি এর আসল অর্থটা কি। ইভলিউশন বা যে অভিব্যক্তি কথাটা বলছি তার আসল অর্থ হলো এটাই যে অভিব্যক্তি কথার অর্থ হলো আমাদের ক্রমবিকাশ। কি বিকাশ? ক্রমবিকাশ। কি বললাম? ইভলিউশন শব্দের অর্থ বা অভিব্যক্তি শব্দের অর্থ হলো ক্রমবিকাশ, অর্থাৎ ক্রমে বিকাশ, আস্তে 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 ক্রমান্বয়ে বিকাশ ঘটে ঘটে আলটিমেটলি একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়। সেটা কি বলা হচ্ছে আমাদের? কি ক্রমবিকাশ। ওকে, আচ্ছা, এবার আমরা একটা ছোট এক্সাম্পল, এই যে চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি প্রথমে এটা একটা বাচ্চা ছেলের মুখ, তারপরে একটু বড় হয়ে আস্তে 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 তার মধ্যে অভিব্যক্তি ঘটে, সে পুরোপুরি একটা বড় ম্যাচিওর বা পরিণত হয়ে উঠেছে। এই যে তার মধ্যে যে ম্যাচিউরিটি এসছে, প্রথম থেকে বাচ্চা থেকে সে অ্যাডাল্ট হলো, সেটাই হচ্ছে আমাদের কি অভিব্যক্তি, বা যেটা হচ্ছে আমাদের ক্রমবিকাশ বলছি। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এরপর এই যে আমরা দেখছি এখান থেকে, এটা দেখে আমরা কি বুঝতে পারলাম? যে আস্তে আস্তে সরল জীব থেকে জটিলতর জীব, এটাই হচ্ছে অভিব্যক্তির মূল কথা। অভিব্যক্তির মূল কথা হচ্ছে সরল জীব থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে জটিলতর জীব হয়ে উঠবে। আজকে আমরা মানুষ, সব থেকে পৃথিবীর জটিলতম জীব। আস্তে আস্তে আমাদের মধ্যে অভিব্যক্তি ঘটেছে। মানুষ প্রজাতি তো আজ থেকে 200 কোটি বছর আগে মানুষ বলে বা হোমো স্যাপিয়েন্স বলে কোনো প্রজাতি ছিল না। আস্তে আস্তে অনেক কিছুর ওই ইভলিউশন বা অভিব্যক্তি ঘটে আস্তে আস্তে আমরা একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে, তাই তো? সেটাই হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যে অর্থাৎ একটা সরল জীব থেকে একটা জটিল জীব ক্রমান্বয়ে যে সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কি এই অভিব্যক্তি বা ইভলিউশন। আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া থেকে ছত্রাক থেকে প্রাণী বা উদ্ভিদ, এটা একটা আমাদের অভিব্যক্তির পর্যায়ে। যে প্রথম উৎপন্ন হয়েছিল ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে আদর্শ কোষ নয়, সেটা একটা আদি কোষ ছিল। তার মধ্যে এই আদি কোষ, আর এটা ব্যাকটেরিয়ার মধ্যে কি ছিল বললাম? আদি কোষ। এই আদি কোষের মধ্যে বিভিন্ন ধরনের অর্গানিজম, অর্থাৎ যে কোষীয় অঙ্গাণু, বিভিন্ন কোষীয় অঙ্গাণু অনুপস্থিত ছিল, বিভিন্ন কোষীয় অঙ্গাণু ঠিকঠাক ভাবে ছিল না, অর্থাৎ সেই কোষটা ঠিকঠাক কাজ করতে পারতো না। সেই জন্য ব্যাকটেরিয়াটা একটু অনুন্নত টাইপের জীব ছিল। সে সবকিছু করতে পারতো, কিন্তু সে অনুন্নত প্রকৃতির ছিল। ওকে, আচ্ছা, এরপর ব্যাকটেরিয়ার পর আস্তে আস্তে যে ছত্রাকটা বহু কোষের জীব, তার মধ্যে অনেকগুলো কোষ থাকতো। এরপর আস্তে আস্তে তার মধ্যে এই ব্যাকটেরিয়া থেকে ওই ব্যক্তি ঘটে, ছত্রাক থেকে ওই ব্যক্তি ঘটে প্রাণী বা উদ্ভিদ সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা অভিব্যক্তি কথাটা আমরা বুঝতে পারলাম যে এক কথা অভিব্যক্তি মানে হলো যে ক্রমবিকাশ, অর্থাৎ সরল জীব থেকে একটা জটিল জীব সৃষ্টি হবে। অভিব্যক্তির পরে আমরা ডাইরেক্ট চলে যাব অভিযোজন মানে কি। অভিযোজন হলো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। কি ক্ষমতা? পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হয় অভিযোজন। অভিযোজন কাকে বলা হয়? পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। আজকে আমাদের টেম্পারেচার এত পরিমাণে বাড়ছে, আমরা কি মরে গেছি? না, মরিনি, আমরা বেঁচে আছি। কেন বেঁচে আছি? আমরা পরিবেশটার সঙ্গে মানিয়ে নিয়েছি। আমরা আমাদের বডি কন্ডিশন বা বডি টেম্পারেচার সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি, তার জন্য আমরা বেঁচে আছি। যেদিন মানাতে পারবো না, সেদিন লাইফ থেকে আমরা চলে যাব। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কি বললাম? অভিযোজন হলো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এবার এই অভিযোজনের যে অভিব্যক্তি বলছি না, এই অভিযোজন আর অভিব্যক্তি এদের মধ্যে একটা সুন্দর রিলেশন আছে। কি রিলেশন? এটা কি রিলেশন হয়ে গেছে সেটা আমি বলছি, একটু ভালো করে শোনো। বলা হচ্ছে যে অভিযোজন হলো অভিব্যক্তির কারণ এবং অভিব্যক্তি হলো অভিযোজনের ফলাফল। এটা কেন বলা হলো? আচ্ছা, বলতো, যদি অভিযোজন নাই ঘটে, কিভাবে অভিব্যক্তি ঘটে? মানে কি অভিযোজন মানে? আমরা কি বললাম? অভিযোজন মানে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। যদি আজকে যারা নতুন প্রজাতির মানুষ সৃষ্টি হয়েছে, মানুষকে তো প্রথমে অনেক লড়াই করতে হয়েছে। তো আদিম মানুষের কথা একটু ভাবো না।
আদি মানুষদেরকে কত লড়াই, কত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তারপরে তারা হার মানেনি। তারা সেই পরিবেশটার সঙ্গে নিজেদেরকে অভিযোজিত করে নিয়েছে, নিজেদেরকে মানিয়ে নিয়েছে, নিজেদেরকে মানিয়ে নিয়ে তারা অভিযোজিত হয়ে তাদের মধ্যে অভিব্যক্তি করছে। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝলাম, যে অভিযোজন হলো অভিব্যক্তির কারণ, মানে অভিযোজন যদি নাই হয় তাহলে অভিব্যক্তি ঘটবে না। আগে অভিযোজন হতে হবে, আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে, দেন আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর আস্তে আস্তে আমাদের মধ্যে বিভিন্ন চেঞ্জেস এনে ইভলিউশন বা অভিব্যক্তি ঘটাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অভিযোজন বা অভিব্যক্তির মূল কথা বা মূল সম্পর্কটা। এরপর আমরা নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে এই অভিযোজনের সংজ্ঞা বা অভিযোজন রিলেটেড কিছু জিনিস, অভিযোজন নয়, অভিব্যক্তি রিলেটেড কিছু জিনিস, অভিব্যক্তি কারা দিয়েছিলেন বা কোন বিজ্ঞানী এটা দিয়েছিলেন, তার সংজ্ঞা কি, যাবতীয় তথ্য আমরা এরপর জানবো। কোথায় বন্ধ করি সাইডে তো। তাহলে এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো হচ্ছে কনসেপ্ট অফ ইভলিউশন। অর্থাৎ ইভলিউশন তো আমরা জানলাম, একটা উপরে জানলাম ইভলিউশন আসলে কি। ইভলিউশন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা হচ্ছে অভিযোজন, আর ইভলিউশন হচ্ছে একটা ক্রমবিকাশ, সেটা আমরা জানলাম। এরপর আমরা জানবো যে ইভলিউশন বা ইভলিউশনের কনসেপ্টটা আসলে কি। এই ইভলিউশন কথাটির উৎপত্তি, যদি আমরা কথাটির উৎপত্তি বলি, ইভলিউশন কথাটির উৎপত্তি হচ্ছে আমাদের লাতিন শব্দ ইভলভারি থেকে। কি বললাম? লাতিন শব্দ ইভলভারি থেকে উৎপত্তি হয়েছে আমাদের, লাতিন শব্দ ইভলভারি থেকে উৎপত্তি হয়েছে ইভলিউশন। ক্লিয়ার? এরপর আমাদের জানতে হবে এই শব্দটি আসলে প্রবক্তাটা কে। এই ইভলিউশন শব্দটি আমাদেরকে কে দিয়েছিল? শব্দটির প্রবক্তা, যদি আমরা বলি শব্দটির প্রবক্তা কে, শব্দটির প্রবক্তা হচ্ছে আমাদের বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। ক্লিয়ার? তাহলে এই ইভলিউশন কথাটির উৎপত্তি কে বললাম? বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। ঠিক আছে? এরপর আমাদের জানতে হবে ইভলিউশনের সংজ্ঞাটা আসলে কি। তোমরা সংজ্ঞাতে লিখতে পারবে যে জৈবনিক প্রক্রিয়ায় সরল জীব থেকে জটিল জীব, সরল জীব থেকে কি জীব সৃষ্টি হয়? জটিল জীব। সেটাকে আমাদের কি বলা হয়? যে জৈবনিক প্রক্রিয়ায় সরল জীব থেকে বিভিন্ন জটিল জীব সৃষ্টি হয়, সেটাকে আমাদের বলা হয়, দেখা হচ্ছে আমাদের ইভলিউশন বা অভিব্যক্তি। এরপর আমরা দেখবো যে আমরা এখানে জানলাম ইভলিউশন কি। আমি আগেও বলে দিয়েছি একবার, এরপর আরেকবার বলে দিলাম যে ইভলিউশন আসলে কি। কিন্তু আমাদের এখানে জানতে হবে যে ইভলিউশন ঘটেছে, যে এত কিছু বলছি এগুলো তো আমরা জাস্ট বলছি, কিন্তু ইভলিউশনটা যে ঘটেছে তার যে প্রাচীন যে পরিবেশটা ছিল, সেই প্রাচীন পরিবেশটা কেমন ছিল ইভলিউশন ঘটার সময়? এখনের মতো কি এত গরম ছিল, নাকি ঠান্ডা পরিবেশ ছিল? সেই সমস্ত কিছু আমাদের জানতে হবে যে ইভলিউশন ঘটার প্রাচীন পরিবেশটা কিরকম ছিল, যখন অভিব্যক্তি ঘটার সময় যে প্রাচীন পরিবেশটা সেটা কেমন ছিল, সেটা আমাদের আগে জানতে হবে। যে প্রাচীন কি বললাম, ইভলিউশনটা যখন ঘটে বা অভিব্যক্তি ঘটার সময় যে প্রাচীন পরিবেশটা কেমন ছিল সেটা আমাদের জানতে হবে। ফার্স্টে প্রাচীন পরিবেশটাতে বলা হচ্ছে টেম্পারেচারটা খুব হাই ছিল। টেম্পারেচার কেমন ছিল? টেম্পারেচার খুব পরিমাণে হাই ছিল, টেম্পারেচার খুব বেশি ছিল। আর কি ছিল? এখানে বিভিন্ন গ্যাস, অর্থাৎ এই যে CH4, NH3, H2, অর্থাৎ মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, বিভিন্ন গ্যাস এখানে নর্মাল অবস্থায় বায়ুতে ঘোরাঘুরি করতো। ঠিক আছে? নর্মাল অবস্থায় এখানে কি বললাম, এই সমস্ত গ্যাসগুলো এখানে নর্মাল অবস্থায় বায়ুতে ঘোরাঘুরি করতো।
এদের এদের কোনো স্টেবিলাইজেশন ছিল না, এদের কোনো কোনো যৌগ রূপ এটা ছিল না, এরা একটা মৌল রূপে অবস্থান করতো। এরপর এখানে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এত কিছু গ্যাস ছিল বললাম, CH4 NH3 H2, কিন্তু কোনো রকম কোনো O2 গ্যাস ছিল না, O2 গ্যাস ছিল না। তাহলে একটা কথা ভালো করে চিন্তা করো, যে যে অক্সিজেন ছাড়া যে আমরা কিছুক্ষণের জন্য বাঁচতে পারি না, সে অক্সিজেন ছাড়াই একটা প্রাণ সৃষ্টি হয়ে গেছে। ইভলিউশন এখানে আমরা কি পড়ছি, আমরা অরিজিন অফ লাইফ পড়বো ফার্স্টে, যে কিভাবে একটা জীবন সৃষ্টি হয়েছিল। যে জীবন সৃষ্টির সময় যে প্রাচীন পরিবেশটা আমরা দেখছি, সেই প্রাচীন পরিবেশের টেম্পারেচার হাই ছিল, কিন্তু সেখানে কোনো রকম কি বললাম, সেখানে কোনো রকম অক্সিজেন ছিল না। যদি অক্সিজেন না থাকে তাহলে একটা জীব কিভাবে সৃষ্টি হলো, তাহলে আমার ভাবার আছে যে যেখানে আমরা দুদণ্ডটা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না কিছুক্ষণ, সেখানে অক্সিজেন ছাড়া একটা জীবন সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য এই পরিবেশটাকে, এই যে অক্সিজেন না থাকলে তাকে কি বলা হয়, সেখানে যদি অক্সিজেনের অনুপস্থিত থাকে তখন তাকে কি বলা হয়, বলা হয় বিজারণধর্মী। কি বলা হয় তাকে, বিজারণধর্মী। তাহলে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যে পৃথিবী সৃষ্টির সময় বা প্রাণ সৃষ্টির সময় প্রাচীন পরিবেশের কোনটি ছিল না, তখন তো বলে দেবো O2 ছিল না। কিন্তু যদি একটা MCQ দিয়ে দেবে, দেখবে বিজারণধর্মী, জারণধর্মী, প্রাচীন, কোশ্চেন এইভাবে দেয় যে পৃথিবী সৃষ্টির সময় বা জীবন সৃষ্টির সময় প্রাচীন পরিবেশ ছিল জারণধর্মী, বিজারণধর্মী, আরো কিছু অপশন দিয়ে দেবে, তোমরা কোনটাতে কি কারেক্ট করবে, এই বিজারণধর্মীটা। ক্লিয়ার? তাহলে কোনটাতে কি কারেক্ট করে বললাম, বিজারণধর্মী অপশনটাতে গিয়ে তোমরা ঠিক দেবে, কারণ প্রাচীন পরিবেশ বা প্রাচীন পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পরিবেশটাতে কোনো রকম O2 ছিল না, কিন্তু বিভিন্ন এই সমস্ত গ্যাসগুলো মৌল রূপে অবস্থান করতো, তারা বাতাসে ঘোরাঘুরি করে বেড়াতো, তারা নিজেদের মধ্যে রিয়াকশন করতো, কিন্তু অক্সিজেন ছিল না। অক্সিজেন ছাড়া একটা জীবন সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন সেই পরিবেশটাকে না, পরিবেশের নাম দেওয়া হচ্ছে বিজারণধর্মী বা বিজারক পরিবেশ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এর আগে আমরা কি বললাম, যে ইভলিউশন আসলে কাকে বলে, যে ইভলিউশন বা অভিব্যক্তি কাকে বলে সেটা আমরা জানলাম, যে কে দিয়েছিল। এর তারপর আমরা কি জানলাম, যে প্রাণ সৃষ্টির সময় যে প্রাচীন পরিবেশটা কেমন ছিল সেটা আমরা জানলাম, যে টেম্পারেচার বেশি ছিল, সেখানে বিভিন্ন মৌলগুলো গ্যাস রূপে পড়েছিল, তাদের নিজেদের মধ্যে তারা বাতাসে ঘুরে বেড়াতো, এবং সেখানে কোনো O2 ছিল না আমাদের প্রাচীন পরিবেশ, সেটা আমরা জানলাম। এরপর আমাদেরকে একটা থিওরি অফ অ্যাবায়োজেনেসিস জানতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অরিজিন অফ লাইফের একটা থিওরি। অরিজিন অফ লাইফের একটা থিওরি মানে কি, কিভাবে জীবন সৃষ্টি হয়েছিল। কোনো বিজ্ঞানী বা কেউ তো আর সেখানে দেখেনি যে কিভাবে জীবন সৃষ্টি হয়েছিল, কিন্তু এই থিওরি অফ অ্যাবায়োজেনেসিসের মাধ্যমে আমরা জানতে পারবো, থিওরি অফ অ্যাবায়োজেনেসিস কি বললাম, থিওরি অফ অ্যাবায়োজেনেসিসের মধ্যে আমরা জানতে পারবো যে কিভাবে একটা জীবন সৃষ্টি হয়েছিল। এবার এটা তো আর আমরা দেখিনি, এটা দুটো বিজ্ঞানী দেখেছিলেন, বিজ্ঞানী দুটোর নাম হচ্ছে কি, ওপারিন এবং হ্যালডেন। এই ওপারিন এবং হ্যালডেন দুজনে পর্যবেক্ষণ করেন যে হ্যাঁ, প্রাচীন পরিবেশটা বা প্রাচীনকালে যে পৃথিবীর জীবন সৃষ্টি হয় সেটা এইভাবে আস্তে আস্তে পর্যায়ে সৃষ্টি হয়েছিল। এই থিওরিটা কারা দিয়েছিল, বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন। এই থিওরিটার দুটো পার্ট আছে। কি পার্ট আছে, একটা কেমোজেনি। এবার বলো তো কেমোজেনি মানে কি। কেমোজেনি মানে হচ্ছে সেখানে কেমিক্যাল ঘটনা ঘটবে, মানে কিছু কেমিক্যাল রিয়াকশন ঘটবে, সেটাকে বলা কেমোজেনি। বায়োজেনি মানে কি, বায়োজেনি মানে সেখানে কিছু বায়োলজিক্যাল জিনিসপত্র ঘটবে। তো এটার হচ্ছে দুটো পার্ট ছিল, এই থিওরি অফ অ্যাবায়োজেনেসিসের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে কেমোজেনি আর একটা হচ্ছে বায়োজেনি। আজকে আমরা মূলত কেমোজেনিটাকে আলোচনা করব, নেক্সট দিন আমরা বায়োজেনিতে চলে যাব। ঠিক আছে? ফার্স্টে কেমোজেনির ফার্স্ট স্টেপ হচ্ছে হাইড্রোকার্বন সৃষ্টি। হাইড্রোকার্বন মানে কি জানো, হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন অ্যান্ড কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। কি বললাম, হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ কি বলা হয়, হাইড্রোকার্বন। তো প্রথমেই যে বাতাসে যে বিভিন্ন গ্যাসগুলো ঘুরে বেড়াচ্ছিল, CH4 NH3 H2, সেইগুলো আমরা একটু কি বললাম, প্রাচীনকালের পরিবেশটা আমরা যখন জানতে গেলাম তখন দেখলাম যে টেম্পারেচার খুব হাই ছিল, এবং প্রায় সেখানে বিদ্যুৎ খনন হতো, এবং সেখানে আলট্রাভায়োলেটের বা ইউভি রের প্রভাবে বা অতিবেগুনি রশ্মির প্রভাবে
এই যে CH4, NH3, H2 অর্থাৎ মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই সমস্ত গ্যাসগুলো এই বিদ্যুৎ শক্তির প্রভাবে বিভিন্ন হাইড্রোকার্বন যৌগে পরিণত হলো। কি বললাম? হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে সেখানে হাইড্রোজেন এবং কম্পাউন্ড যৌগ, হাইড্রোজেন এবং কার্বন দুটি কম্পাউন্ডই থাকবে। এটা আমরা কোথায় জানো? এটা তোমরা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের টিচার পড়াবে, তোমরা কিছুদিন পরেই হয়তো পড়াবে। তোমরা যখন জৈব রসায়ন পড়বে তোমরা তখন এইগুলোকে নিয়ে বিস্তারিতভাবে জানবে যেগুলো আসলে কি। আজকে একটু কিছু জেনে রাখো যে হাইড্রোকার্বন মানে হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। ক্লিয়ার? এবার হাইড্রোকার্বন তৈরি হয়ে গেল। হাইড্রোকার্বন তৈরির পর আচ্ছা এখানে আমরা কেমোজেনিতে আমরা কি করছি ভালো করে জানো। সবসময় না তো এরকম পর পড়ে গেলে হবে না। একবার নিজেকে স্টপ করে জিজ্ঞাসা করবে যে আমরা এখানে কি পড়তে চলেছি। নিজেকে স্টপ করে জিজ্ঞাসা করো যে আমরা এখানে কি পড়ছি। আমরা এখানে পড়ছি কেমোজেনি। কেমোজেনিতে আমরা কেন পড়ছি? একটা জীবন সৃষ্টি হবে আমরা বলেছি না, এটা একটা জীবন, অরিজিন অফ লাইফের একটা থিওরি। জীবন সৃষ্টির জন্য তো আমাদের কিছু কাঁচামাল দরকার। সেই কাঁচামালটা যে তৈরি হবে, কি বললাম? জীবন সৃষ্টির জন্য আমাদের কিছু কাঁচামাল দরকার। সেই কাঁচামালটা যে সৃষ্টি হবে, সেই কাঁচামালটা সৃষ্টির জন্য এই পর্যায়গুলোকে আগে সংগঠিত হতে হবে। দেন তারপর সেই সমস্ত যৌগগুলো যুক্ত হয়ে একত্রে একটা জীবন সৃষ্টি হবে। তাহলে এইগুলো হচ্ছে আমরা যেগুলো এখন পড়ছি, এগুলো হচ্ছে কাঁচামাল সৃষ্টির প্রাথমিক পর্যায়। ওকে? তাহলে হাইড্রোকার্বন সৃষ্টি হয়ে গেছে। হাইড্রোকার্বন গুলো থেকে অক্সি হাইড্রোকার্বন যৌগ সৃষ্টি হবে। কি বললাম? এই যে বিভিন্ন হাইড্রোকার্বন যুক্ত যৌগগুলো সৃষ্টি হলো, সেই হাইড্রোকার্বন যুক্ত যৌগগুলি নিজেদের মধ্যে রিয়াকশন বা নিজেদের মধ্যে, এটা মানে বিক্রিয়া, নিজেদের মধ্যে রিয়াকশন বা বিক্রিয়া করে আচ্ছা অক্সি হাইড্রোকার্বন মানে এটাই, এই যে আমি বললাম ধরো এটা একটা কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। এবার এই কার্বন আর হাইড্রোজেন গঠিত যৌগগুলির সঙ্গে যখন একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে সেটাকে তখন বলা হয় হচ্ছে আমাদের অক্সি হাইড্রোকার্বন। যেমন ধরো এটা হচ্ছে এই যে এইটা যে লিখেছি RCOOH, এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত, বা এই যে লিখেছি এটা মানে হচ্ছে কিটোন গ্রুপের সাধারণ সংকেত। আবারও বলছি এই অক্সি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এই সমস্ত তোমরা সবই গিয়ে পড়বে কোথায়? তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে জৈব রসায়ন চ্যাপ্টারটা রয়েছে সেই জৈব রসায়ন চ্যাপ্টারে গিয়ে। তো এখন আপাতত তোমরা জেনে রাখো যে হাইড্রোকার্বন মানে হলো হাইড্রোজেন এবং কার্বন সমন্বিত গঠিত যৌগ। আর একটা কথা মনে রেখে দিও, আমাদের জীবদেহে যে সমস্ত যৌগ পাওয়া যায় সবই হাইড্রোজেন এবং কার্বন গঠিত যৌগ। ওকে? তাহলে এই হাইড্রোকার্বন যৌগগুলো সৃষ্টি হলে এবং হাইড্রোকার্বন যৌগগুলি নিজেদের মধ্যে রিয়াকশন করে আবার অক্সি হাইড্রোকার্বন, অর্থাৎ এই হাইড্রোকার্বনগুলির মধ্যে অক্সিজেন যুক্ত হয়ে বিভিন্ন অক্সি হাইড্রোকার্বন যুক্ত যৌগ সৃষ্টি হয়। এর পরের স্টেপটা আমরা আবার জানি। আমরা দুটো স্টেপ পড়লাম যে অক্সি হাইড্রোকার্বন আমাদের তৈরি হয়ে গিয়েছিল, যে বললাম বিভিন্ন হাইড্রোকার্বন যুক্ত যৌগগুলির সঙ্গে বিভিন্ন হাইড্রোকার্বন যৌগগুলির সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয়ে গেল তখন সেটাকে আমরা বলছিলাম অক্সি হাইড্রোকার্বন। কি বলছিলাম? অক্সি হাইড্রোকার্বন। এই অক্সি হাইড্রোকার্বন যৌগগুলি নিজেদের মধ্যে রিয়াকশন করে কিছু সিম্পল কম্পাউন্ড তৈরি করলো। আমরা এখানে কি পড়তে এসেছি? সরল জৈব যৌগ। আবার একবার নিজেকে স্টপ করো যে আমরা এখানে কি পড়ছি। আমরা এখানে পড়ছি হচ্ছে জীবন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাঁচামালগুলো লাগবে সেই কাঁচামাল তৈরির প্রারম্ভিক পর্যায়ে আমরা এখানে পড়ছি। ক্লিয়ার? আচ্ছা দেখো এই অক্সি হাইড্রোকার্বনগুলো নিজেদের মধ্যে রিয়াকশন করে বিভিন্ন সরল জৈব যৌগ তৈরি করলো, যেমন কি অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, সিম্পল সুগার, ফ্যাটি অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড হচ্ছে লং চেন অফ প্রোটিন। তাহলে হচ্ছে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ বিভিন্ন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে প্রোটিন তৈরি হয়। তেমনি নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের হচ্ছে মনোমার, সিম্পল সুগার কার্বোহাইড্রেটের মনোমার, এবং ফ্যাটি অ্যাসিড হচ্ছে বিভিন্ন লিপিডের মনোমার। এই সমস্ত সরল জৈব যৌগগুলি বিজ্ঞানী হ্যালডেনের মতে অক্সি হাইড্রোকার্বন যৌগগুলি থেকে এগুলো তৈরি হয়ে সমুদ্রের গরম জলে মিশে গিয়ে একটি কলোয়ডীয় পদার্থ তৈরি করেছিল, যেটাকে বিজ্ঞানী হ্যালডেন নাম দেন গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। কে নাম দিয়েছিল বললাম? বিজ্ঞানী হ্যালডেন। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন, যে গরম তরল স্যুপ কি বলবে? যে বিভিন্ন অক্সি হাইড্রোকার্বন যৌগগুলি নিজেদের মধ্যে রিয়াকশন করে বিভিন্ন সরল জৈব যৌগগুলো তৈরি করে, যেমন এইগুলো নামগুলো বলবে, তাকে বিজ্ঞানী যে হ্যালডেন নাম দেন গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। এরপর এই সরল জৈব যৌগগুলো থেকে বিভিন্ন জটিল যৌগ তৈরি হবে। কিভাবে? এই সরল জৈব যৌগগুলো যে বললাম যে অ্যামিনো অ্যাসিড, ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড,
এরপর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, এটা প্রোটিন তৈরি করবে না? তাহলে এটা যদি একটা অ্যামিনো অ্যাসিড হয়, এটা হচ্ছে একটা নরমাল বললাম মনোমার, অনেকগুলো যখন যুক্ত হচ্ছে তার মানে কি, সেটাকে আমরা বলি পলিমার। মনোমার, অনেকগুলি মনোমার যুক্ত হয়ে তাকে বলে পলিমার। এই পলিমারটা তৈরি হয়ে গিয়ে এই অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই লং চেন অফ অ্যামিনো অ্যাসিড, একটা লং অ্যামিনো অ্যাসিডের চেনকে বলা হবে কি, প্রোটিন। লিপিড কাকে বলা হবে, লং চেন অফ ফ্যাটি অ্যাসিড। একটা লম্বা ফ্যাটি অ্যাসিড যখন পরস্পর যুক্ত হবে নিজের মধ্যে বন্ড দ্বারা, আকর্ষণ দ্বারা, তখন তাকে বলা হবে লিপিড। এই সিম্পল সুগারগুলো যখন একটা লং চেন দ্বারা যুক্ত হবে তখন থেকে কি বলা হবে, কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে এই জটিল যৌগ কিভাবে সৃষ্টি হলো, এই বিভিন্ন সরল জৈব যৌগগুলোই তাদের মধ্যে পলিমারাইজেশন বা পলিমার সৃষ্টি করে এই সমস্ত জটিল জৈব যৌগ তৈরি করলো। এবার এই জটিল জৈব যৌগ তৈরি হয়ে গেল, এটাই আমাদের দরকার ছিল। এইগুলি হচ্ছে আমাদের কাঁচামাল। কেন কাঁচামাল? এইমাত্র আমি কি বললাম, আমাদের জীবদেহে যে সমস্ত পদার্থ থাকে সেইগুলো ম্যাক্সিমামটাই হচ্ছে হাইড্রোকার্বনযুক্ত যৌগ। আর এই প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট সবই হাইড্রোকার্বন। আমাদের শরীরে এইগুলো প্রচুর পরিমাণে রয়েছে। ক্লিয়ার? এই প্রোটিন রয়েছে, লিপিড রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, এগুলো আমরা বিভিন্ন খাবার থেকে সংগ্রহ করি, পাই তো। এবার এইগুলো যখন পেয়ে গেলাম, এরপর এইগুলো দ্বারা কিছু পদার্থ বা কিছু মডেল সৃষ্টি হয়েছে। এগুলো আমাদের কে দিয়েছিল? দুটো বিজ্ঞানী দিয়েছিলেন। দুটো বিজ্ঞানী দুটো মত দিয়েছিলেন। প্রথমত বিজ্ঞানী ওপারিন বলছেন এই যে জটিল যৌগগুলো, জটিল যে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো সৃষ্টি হয়, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, সেগুলো প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট বিশিষ্ট দ্বি-একক পর্দা বিশিষ্ট একটি মডেল তৈরি হয়, যেটা বিজ্ঞানী ওপারিন নাম দেন কোয়াসার্ভেট। কি বললাম? দ্বি-একক পর্দা বিশিষ্ট প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট বিশিষ্ট একটি মডেলকে তিনি ওপারিন নামকরণ করেন কোয়াসার্ভেট। কিন্তু মাইক্রোস্ফিয়ার বলে না ভাই তুই ভুল বলছিস। মাইক্রোস্ফিয়ার বলে যে মাইক্রোস্ফিয়ার নয়, সরি, বিজ্ঞানী ফক্স, অর্থাৎ ফক্স মানে কি, শিয়াল। না, শিয়াল নয়, বিজ্ঞানী ফক্স একটি বিজ্ঞানী, তিনি বলেন যে এর কথাটা ভুল। তিনি বলছেন না, কেবলমাত্র প্রোটিন বিশিষ্ট অর্ধবেদ্য পর্দা দ্বারা আবৃত একটি মডেল দেন, সেটাকে বলা হয় মাইক্রোস্ফিয়ার। এইগুলি হচ্ছে পরবর্তীকালে নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে আমাদের ফার্স্ট লাইফ সিস্টেমে, যেটা আমরা বায়োজেনি থেকে জানবো। এর দুটি অংশ ছিল, একটা কেমোজেনি আর বায়োজেনি। আমরা কেমোজেনি আজকে জানছি। এরপরে জটিল যৌগ যোগের পর কি হয়, নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। নিউক্লিক অ্যাসিড মানে কি? এবার এটা খুবই শর্ট কোশ্চেন, যে বলে যে জীবন সৃষ্টির সময় ড্যাশ প্রথম সৃষ্টি হয়েছে। তোমাদের অপশন থাকবে ডিএনএ, আরএনএ, উভয়, এবং অপশন ডি থাকবে হয়তো যা হোক কিছু দেবো, কোনোটি নয়। তোমরা কি করবে, আরএনএ। কেন আরএনএ? আরএনএ হচ্ছে মোর অ্যাক্টিভ দেন ডিএনএ। ডিএনএ থেকে আরএনএ বেশি অ্যাক্টিভ। সেই জন্যই হচ্ছে প্রথম যখন জীবন সৃষ্টির সময় প্রথম যে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়েছিল সেটা ছিল আরএনএ। এবার আরএনএ কে বলা হয় কি, নগ্ন জিন। কেন নগ্ন জিন বলা হয়? হিস্টোন প্রোটিন ছিল না, হিস্টোন কোন রকম হিস্টোন প্রোটিন ছিল না। এবার যদি হিস্টোন প্রোটিন না থাকে তাই জন্য আমাদের নগ্ন জিন বলা হচ্ছে আমাদের আরএনএ কে। এবার এই যে দুটো মডেল তৈরি হলো, একটা বিজ্ঞানী ফক্স দিয়েছেন, একটা বিজ্ঞানী ওপারিন দিয়েছেন। এই নিউক্লিক অ্যাসিড বা আরএনএটা হয় কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে যুক্ত হবে, আমাদের ফার্স্ট লাইফ সিস্টেম। তারপর আমাদের কাঁচামালগুলো সৃষ্টি হয়ে গেল, রেডি হয়ে গেছে। এখন আমরা দুটো কাঁচামাল পেয়ে গেছি, এখন আমরা একটা কাঁচামাল পেয়ে গেছি। দুটো কাঁচামাল একত্রে যুক্ত হবে, দিয়ে একটা নতুন লাইফ সৃষ্টি হবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। আজকে আমরা কেমোজেনিটা ভালো করে জানলাম, তো তোমরা ভালো করে দেখো, সবাই লাইক করে দিও। আজকের মতো টাটা।